প্রিয় শ্রোতা, আজ আপনাদের জন্য গল্পকথায় চৈতির আসরে থাকছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস চরিত্রহীন। এই উপন্যাসটি অনেকগুলি পর্বে আসতে চলেছে। আজ আপনাদের জন্য রয়েছে প্রথম পর্ব। শুনতে থাকুন। পশ্চিমের একটা বড় শহরে এই সময়টায় শীত পরিপরি করিতেছিল। পরমহংস রামকৃষ্ণের এক চেলা কি একটা সৎকর্মের সাহায্যকল্পে ভিক্ষা সংগ্রহ করিতে এই শহরেই আসিয়া পড়িয়াছেন। তাহারই বক্তৃতা সভায় উপেন্দ্রকে সভাপতি হইতে হইবে এবং তৎপদমর্যাদা অনুসারে যাহা কর্তব্য তাহারও অনুষ্ঠান করিতে হইবে। এই প্রস্তাব লইয়া একদিন সকালবেলায় কলেজের ছাত্রের দল উপেন্দ্রকে ঘিরিয়া ধরিল। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, সৎকর্মটা কি শুনি? তাহারা কহিল, সেটা এখনো ঠিক জানা নাই। স্বামীজি বলিয়াছেন ইহার তিনি আহুত সভায় বিশদ রূপে বুঝাইয়া বলিবেন এবং সভার আয়োজন ও প্রয়োজন অনেকটা এই জন্যেই। উপেন্দ্র আর কোনো প্রশ্ন না করিয়াই রাজি হইলেন। এটা তাহার অভ্যাস। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি এত ভালো করিয়া পাশ করিয়াছিলেন যে ছাত্র মহলে তার শ্রদ্ধা ও সম্মানের অবধি ছিল না, ইহা তিনি জানিতেন। তাই কাজকর্মে আপদে বিপদে তাহারা যখনই আসিয়া পড়িয়াছে তাহাদের আবেদন ও উপরোধকে মমতায় কোনোদিন উপেক্ষা করিয়া ফিরাইতে পারেন নাই। বিশ্ববিদ্যালয়ের সরস্বতীকে ডিঙাইয়া আদালতের লক্ষ্মীর সেবায় নিযুক্ত হইবার পরও ছেলেদের জিমন্যাস্টিকের আখড়া হইতে ফুটবল, ক্রিকেট এবং ডিবেটিং ক্লাবের সেই উঁচু স্থানটিতে গিয়া পূর্বের মতো তাহাকে বসিতেই হইত। কিন্তু এই জায়গাটিতে শুধু চুপ করিয়া বসিয়া থাকা যায় না। একজনের দিকে চাহিয়া বলিলেন, কিছু বলা চাই তো হে। সভাপতি সেজে সভার উদ্দেশ্য সম্বন্ধে একেবারে অজ্ঞ থাকা তো আমার ভালো ঠেকছে না। কি বলো তোমরা? এ তো ঠিক কথা, কিন্তু তাহাদের কাহারও কিছুই জানা ছিল না। বাহিরের প্রাঙ্গণের এক ধারে একটা প্রাচীন পুষ্পিত জবা বৃক্ষের তলায় এই ছেলেদের দলটি যখন উপেন্দ্রকে মাঝখানে লইয়া সংসারের যাবতীয় সম্ভব অসম্ভব সৎকর্মাবলীর তালিকা করিতে ব্যস্ত হইয়া পড়িয়াছিল, তখন দিবাকরের ঘর হইতে একজন নিঃশব্দে সকলের দৃষ্টি এড়াইয়া বাহির হইয়া আসিল। উপেন্দ্র দিবাকরের মামাতো ভাই। শিশু অবস্থায় দিবাকর মাতৃ পিতৃহীন হইয়া মামার বাড়িতে মানুষ হইয়াছিলেন। বাহিরের একটা ছোট ঘরে দিনের বেলায় তাহার লেখাপড়া এবং রাত্রে শয়ন চলিত। বয়স প্রায় 19। FA পাশ করিয়া বিয়ে পড়িতেছিল। উপেন্দ্রর দৃষ্টি এই পলাতকের উপর পড়িবা মাত্র উচ্চস্বরে ডাকিয়া উঠিলেন, সতীশ, চুপি চুপি পালিয়ে যাচ্ছিস যে? এদিকে আয়, এদিকে আয়। ধরা পড়িয়া সতীশ অপ্রতিভভাবে কাছে আসিয়া দাঁড়াইল। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, এতদিন দেখিনি যে? অপ্রতিভ ভাবটা সারিয়া লইয়া সতীশ হাসি মুখে বলিল, এতদিন এখানে ছিলাম না উপিন্দা, এলাহাবাদে কাকার কাছে গিয়েছিলাম। কথাটা ভালো করিয়া শেষ না হইতেই একজন ছাটা দাড়ি টেরি চশমাধারী যুবক চোখ টিপিয়া দাঁত বাহির করিয়া বলিল, মনের দুঃখে নাকি সতীশ? এন্ট্রান্স পরীক্ষায় এবারেও তাহাকে পাঠানো হয় নাই, এই সংবাদ সকলেই জানিত। তাই কথাটা এমন বেয়ারা বিশ্রী শুনাইল যে উপস্থিত সকলেই লজ্জায় মুখ নত করিয়া মনে মনে ছি ছি করিতে লাগিল। যুবকটি পরিহাস ও দাঁতের হাসি কোথাও আশ্রয় না পাইয়া তখনই মিলাইয়া গেল বটে, কিন্তু সতীশ তাহার হাসি মুখ লইয়া বলিল, ভূপতিবাবু, মন থাকলেই মনে দুঃখ হয়,
পাশ করার আশায় বলুন আর ইচ্ছেই বলুন, আমার ভালো করে জ্ঞান হবার পর থেকেই ছেড়েছি। শুধু বাবা ছাড়তে পারেননি। তাই মনের দুঃখে কাউকে দেশান্তরী হতে হলে তার হওয়াই উচিত ছিল। অথচ তিনি দিব্যি অটল হয়ে তার ওকালতি করে গেলেন। কিন্তু যা বলো উপিন্দা, এবারে তাহারও চোখ ফুটেছে। সকলেই হাসিয়া উঠিল। হাসির কথা ইহাতে ছিল না, কিন্তু ভূপতি বাবুর অভদ্র পরিহাস যে সতীশকে ক্ষুণ্ণ করিতে পারে নাই, ইহাতে সকলে অত্যন্ত তৃপ্তি বোধ করিল। উপেন্দ্র প্রশ্ন করিল, এবারে তাহলে তুই ছেড়ে দিলি? সতীশ বলিল, আমি কোন দিন ধরেছিলাম যে আজ ছেড়ে দেব? আমি কোনোদিন ধরিনি উপিন্দা, লেখাপড়া আমাকে ধরেছিল। এবারে আমি আত্মরক্ষা করব। এমন দেশে গিয়ে বাস করব যেখানে পাঠশালাটি পর্যন্ত নেই। উপেন্দ্র বলিলেন, কিন্তু কিছু করা তো দরকার। মানুষে একেবারে চুপ করে থাকতেও যে পারে না, আর পারাটা উচিতও নয়। সতীশ বলিল, না না, চুপ করে থাকবো না। এলাহাবাদে একটা নতুন মতলব পেয়ে এসেছি, একবার ভালো করে চেষ্টা করে দেখব সেটা কি করতে পারি। বিস্তারিত বিবরণের আশায় সকলে তাহার মুখ পানে চাহিয়া আছে দেখিয়া সে সলজ্জ হাস্যে বলিল, আমাদের গায়ে যেমন ম্যালেরিয়া তেমনি ওলা ওঠা। 5-7টা গ্রামের মধ্যে সময়ে হয়তো একজন ডাক্তারও পাওয়া যায় না। আমি সেইখানে গিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করে দেব। আমার মা তার মৃত্যুর পূর্বে আমাকে কয়েক হাজার টাকা দিয়ে গিয়েছিলেন, সে টাকা এখনো আমার কাছেই আছে। ওই দিয়ে আমাদের দেশের বাড়ির বৈঠকখানা ঘরে ডিসপেন্সারি খুলে দেব। না না, তুমি হেসো না উপিন্দা, তুমি নিশ্চয়ই দেখো এ আমি করবই। বাবাকেও সম্মত করেছি, তাকে বলেছি মাসখানেক পরেই কলকাতা গিয়ে হোমিওপ্যাথি স্কুলে ভর্তি হয়ে যাব। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, মাসখানেক পরে কেন? সতীশ বলিল, একটু কাজ আছে। দক্ষিণ পাড়া নবনাট্য সমাজ ভেঙে একটা ফ্যাকরা বার হয়ে গেছে। আমাদের বিপিন বাবু হয়েছেন ওই দলের কর্তা। টেলিগ্রাফের উপর টেলিগ্রাফ করে তিনিই আমাকে এনেছেন। আমি কথা দিয়েছি তাদের কনসার্ট পার্টি ঠিক করে দিয়ে তবে এবার অন্য কাজে হাত দেব। শুনিয়া সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল। সতীশও হাসিতে লাগিল। কিছুক্ষণে উচ্চ হাসি মৃদু হইয়া আসিলে সতীশ বলিল, একটা বাঁশির অভাব হচ্ছে, সেই জন্যেই আজ দিবাকরের কাছে এসেছিলাম। যদি থিয়েটারের রাতটায় আমাকে উদ্ধার করে দেয় তো আর বেশি ছোটাছুটি করে বেড়াতে হবে না। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি বলে ও? সতীশ বলিল, আর কি বলবে, পরীক্ষা সন্নিকট। এটা আমার মাথাতে ঢোকে না উপিন্দা। 2 বছরের পড়াশোনার পরীক্ষা কেমন করে লোকের একটা রাতের অবহেলায় নষ্ট হয়ে যায়। আমি বলি, যাদের সত্যিই যায় তাদের যাওয়াই উচিত। এমন পাস করার মর্যাদা যাদের কাছে থাকে থাক, আমার কাছে তো নেই। তুমি রাগ করতে পারবে না উপিন্দা, আমি তোমাকে যত জানি এরা তার শিখিও জানে না। জিমন্যাস্টিকের আখড়া থেকে ফুটবল ক্রিকেটে চিরদিন তোমার শাকরেদি করে সঙ্গে সঙ্গে ফিরে অনেক দিন অনেক রকমই তোমার সময় নষ্ট করতে দেখেছি। অনেকগুলো পরীক্ষা দিতেও দেখলাম, সেগুলো রীতিমতো স্কলারশিপ নিয়ে পাশ করতেও দেখলাম, কিন্তু কোনোদিন তোমাকে তো এক্সামিনের দোহাই পারতে শুনলাম না। উপেন্দ্র কথাটা চাপা দেবার জন্য বলিলেন, আমি যে বাঁশি বাজাতে জানি না সতীশ। সতীশ বলিল, আমিও অনেক সময় ওই কথাই ভাবি। সংসারের এই জিনিসটা যে কেন তুমি জানলে না, আমার ভারী আশ্চর্য বোধ হয়। কিন্তু সে কথা যাক, তোমাদের দুপুর রোদের এই কমিটিটি কিসের? শীতের রৌদ্র পিঠে করিয়া মাথায় র্যাপার জড়াইয়া ইহাদের এই বৈঠকটি দিব্যি জমিয়া উঠিয়াছিল। বেলা যে এত বাড়িয়া উঠিয়াছে তাহা কেহই নজর করে নাই।
সতীশের কথায় বেলার দিকে চাহিয়া সকলেই এককালে চিন্তিত হইয়া উঠিয়া দাঁড়াইল। সভাভঙ্গের মুখে ভূপতি জিজ্ঞাসা করিলেন, উপেন্দ্রবাবু তাহলে? উপেন্দ্র বলিলেন, আমি তো বলেছি আমার আপত্তি নেই, তবে তোমাদের স্বামীজির উদ্দেশ্যটা যদি পূর্বাহ্নে একটু জানা যেত তো ভারী স্বস্তি পেতাম। নিতান্ত বোকার মতো কোথাও যেতে বাদ ঠেকে। ভূপতি কহিল, কিন্তু কোনো কথাই তো তিনি বলেন না, বরং এমনও বলেন যাহা জটিল ও দুর্বোধ্য তাহা বিশদভাবে পরিষ্কার করিয়া বুঝাইয়া বলিবার সময় ও সুবিধা না হওয়া পর্যন্ত একেবারে না বলাই ভালো। ইহাতে অধিকাংশ সময়ে সুফলের পরিবর্তে কুফলই ফলে। চলিতে চলিতে কথা হইতেছিল। এতক্ষণে সকলের বাহির হওয়ার রাস্তা একধারে আসিয়া দাঁড়াইল। সতীশ ধরিয়া বসিল, ব্যাপারটা কি উপিন্দা? উপেন্দ্রকে বাধা দিয়া ভূপতি কহিল, সতীশবাবু, আপনাকেও চাঁদার খাতায় সই করতে হবে। কেন সেটা আমরা এখন ঠিক করে বলতে পারবো না। পরশু অপরাহ্নে কলেজের হলে স্বামীজি নিজেই বুঝিয়ে বলবেন। সতীশ বলিল, তাহলে আমার আর বোঝা হলো না ভূপতিবাবু। পরশু আমাদের পুরো রিহার্সাল, আমি অনুপস্থিত থাকলে চলবে না? ভূপতি আশ্চর্য হইয়া বলিল, সে কি সতীশবাবু? থিয়েটারের সামান্য ক্ষতির ভয়ে এরূপ মহৎ কাজে আপনি যোগ দেবেন না? লোকে শুনলে কি বলবে? সতীশ কহিল, লোকে না শুনেও অনেক কথা বলে, সে কথা নয়, কথা আপনাদের নিয়ে। কিছু না জেনে ওই অনুষ্ঠানটিকে আপনারা যতটা মহৎ বলে নিঃসংশয়ে বিশ্বাস করতে পেরেছেন, আমি যদি ততটা না পারি তো আমাকে দোষ দেবেন না কিন্তু। বরং যা জানি, যার ভালো মন্দ কিসে হয় বুঝি, সেটা উপেক্ষা করে তার ক্ষতি করে একটা অনিশ্চিত মহত্বের পেছনে ছুটে বেড়ানো আমার কাছে ঠিক ভালো ঠেকে না। উপস্থিত ছাত্রমণ্ডলীর মধ্যে বয়সে এবং লেখাপড়ায় ভূপতি সব থেকে শ্রেষ্ঠ বলিয়া তিনি কথা বলিতেছিলেন। সতীশের কথায় হাসিয়া বলিলেন, সতীশবাবু, স্বামীজির মতো মহৎ ব্যক্তি যে ভালো কথাই বলবেন, তার উদ্দেশ্য যে ভালোই হবে, এ বিশ্বাস করা ততটা শক্ত নয়। সতীশ বলিল, ব্যক্তি বিশেষের কাছে শক্ত নয় মানি, এই দেখুন না, এন্ট্রান্স পাশ করাও শক্ত কাজ নয়, অথচ পাশ করা দূরে থাক, 3-4 বৎসরেও আমি তার কাছে ঘেঁষতে পারলাম না। আচ্ছা, এই স্বামীজি লোকটিকে পূর্বে কখনো দেখেছেন, কিংবা এর সম্বন্ধে কোনোদিন কিছু শুনেছেন? কেহই কিচ্ছু জানে না। তারা সকলেই স্বীকার করিল। সতীশ বলিল, এই দেখুন, এক গেরুয়া বসন ছাড়া তার আর কোনো সার্টিফিকেট নেই, অথচ আপনারা মেতে উঠেছেন এবং আমি নিজে কাজ ক্ষতি করে তার বক্তৃতা শুনতে পারি না বলে সবাই রাগও করছেন। ভূপতি বলিল, মেতে উঠে কি সাধে সতীশবাবু? এই গেরুয়া কাপড় পরা লোকগুলো সংসারকে যে অনেক জিনিসই দিয়ে গেছেন। সে যাই হোক, আমি রাগ করিনি, দুঃখ করেছি। জগতের সমস্ত বস্তুই সাফাই সাক্ষীর হাত ধরে হাজির হতে পারে না বলে মিথ্যে বলে ত্যাগ করতে হলে অনেক ভালো জিনিস হতেই আমাদের বঞ্চিত হয়ে থাকতে হয়। আপনিই বলুন দেখি, যখন সঙ্গীতের সারে গামা পা সাধতেন তখন কতটুকু রসের আস্বাদ পেয়েছিলেন? কতটুকু ভালো মন্দ তার বুঝেছিলেন? সতীশ কহিল, আমিও ঠিক সেই কথাই বলছি। সঙ্গীতের একটা আদর্শ যদি আমার সম্মুখে না থাকতো, মিষ্টি রসস্বাদ আশা যদি না করতাম, তাহলে এত কষ্ট করে সারে গামা পা সাধতাম না। ওকালতির মধ্যে টাকার গন্ধ আপনি যদি অত করে না পেতেন, তাহলে একবার ফেল করেই ক্ষান্ত দিতেন। বারংবার এমন প্রাণপাত পরিশ্রম করে আইনের বইগুলো মুখস্থ করতেন না। উপিন্দাও হয়তো একটা স্কুল মাস্টারি নিয়ে এতদিন সন্তুষ্ট হয়ে থাকতেন। উপেন্দ্র হাসিতে লাগিল, কিন্তু ভূপতির মুখ লাল হইয়া উঠিল। 1 গুণ খোঁচা যে 10 গুণ করিয়া সতীশ ফিরাইয়া দিয়াছে, তাহা উপস্থিত সকলেই বুঝিতে পারিল। রোষ চাপিয়া রাখিয়া ভূপতি কহিল,
আপনার সঙ্গে তর্ক করা বৃথা। একটা জিনিসের ভালো মন্দ যে কত রকমের প্রমাণ হতে পারে তা হয়তো আপনার জানা নেই। কথায় কথায় সকলেই ক্রমশ রাস্তার এক ধারে উবু হইয়া বসিয়া পড়িয়াছিল। সতীশ দাঁড়াইয়া উঠিয়া হাত জোর করিয়া বলিল, মাপ করুন ভূপতিবাবু, 6 রকম প্রমাণ ও 36 রকম প্রত্যক্ষের আলোচনা এত রোদে সহ্য হবে না। তার চেয়ে বরং সন্ধ্যের পর বাবার বৈঠকখানায় যাবেন, যেখানে দুপুর রাত্রি পর্যন্ত কালোয়াতি তর্ক হতে পারে। প্রফেসর নবীনবাবু, সদর আলা গোবিন্দবাবু, মায়ের এবাড়ির ভট্টাচার্য মশাই পর্যন্ত এই নিয়ে গভীর রাত পর্যন্ত চুলোচুলি করতে থাকেন। পাশের ঘরেই আমার আড্ডা। হেরফেরগুলো বেশ কায়দা করে এখনো পেকে ওঠেনি বটে, কিন্তু গায়ে আমার রং ধরেছে। অসময়ে পেকে গাছতলায় পড়ে শিয়াল কুকুরের পেটে যেতে চাই নে। তাই এটা বাদ দিয়ে আর যদি কিছু বলবার থাকে তো বলুন, না হয় আমায় অনুমতি করুন, বিদায় হই। যুক্ত হস্ত সতীশের কথার ভঙ্গিতে সকলেই হাসিয়া উঠিল। রুষ্ট ভূপতি দ্বিগুণ উদ্দীপ্ত হইয়া উঠিলেন। রাগের মাথায় তর্কের সূত্র হারাইয়া গেল, এবং এমন অবস্থায় যাহা প্রথমেই মুখে আসে তাহাই তর্জন করিয়া বলিয়া ফেলিলেন, আপনি তাহলে দেখছি ঈশ্বরও মানেন না। কথাটা যে নিতান্তই অসংলগ্ন ও ছেলে মানুষের মতো হইল তাহা ভূপতির নিজের কানেও ঠেকিল। সতীশ ভূপতির আরক্ত মুখের পরে একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া উপেন্দ্রর মুখ পানে চাহিয়া হো হো করিয়া হাসিয়া উঠিল। বলিল, ও উপিন্দা, ভূপতিবাবু এবারে কোন নিয়েছেন। আমার মতো 10-12টা কুকুরেও এবারে আর কাছে ঘেঁষতে পারবে না। ভূপতির প্রতি চাহিয়া বলিল, ঠিক করেছেন ভূপতিবাবু, চোর চোর খেলায় ছুটতে না পারলে বুড়ি হয়ে ছুঁড়ে ফেলাই ভালো। এই অপবাদের আঘাতে আগুন হইয়া ভূপতি উঠিয়া দাঁড়াইতেই উপেন্দ্র হাত ধরিয়া বলিলেন, তুমি চুপ করো ভূপতি, আমি এই লোকটিকে জব্দ করছি। বুড়ি ছোঁয়া, কোণ নেওয়া, এসব কি কথা রে সতীশ? বাস্তবিক তোর যেরকম সন্দিগ্ধ প্রকৃতি তাতে সন্দেহ হতেই পারে, তুই ঈশ্বর পর্যন্ত মানিস নে। সতীশ গভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিল, হা অদৃষ্ট, ঈশ্বর মানি নে? ভয়ঙ্কর মানি। থিয়েটারের আড্ডা ভাঙবার পরে দুপুর রাত্রে গোরস্থানের পাশ দিয়ে একলা ফেরবার পথে যখন বিশ্বাসের জোরে বুকের রক্ত বরফ হয়ে যায়, তোমরা ভালো মানুষের দল কি তার খবর রাখো? হাসছ কি উপিন্দা? ভূত প্রেত মানি, আর ঈশ্বর মানি নে? তাহার কথায় ভূপতি পর্যন্ত হাসিয়া উঠিলেন। বলিলেন, সতীশবাবু, ভূতের ভয় করলেই ঈশ্বর স্বীকার করা হয়? এ দুটি কি তবে আপনার কাছে এক? সতীশ বলিল, একেবারে এক। পাশাপাশি রাখলে চেনবার জো নেই। শুধু আমার কাছেই নয়, আপনার কাছেও বটে, এবং যারা শাস্ত্র লেখেন তাদের কাছেও বটে। ও এক কথাই, না মানেন তো বহুত আচ্ছা, কিন্তু মানলে আর রক্ষা নেই। দায়ে ঘায়ে আপদে বিপদে অনেক তরফ দিয়ে নানান রকম করে ভেবে দেখেছি। বাক বিতণ্ডাও বিস্তর শুনেছি, কিন্তু যে অন্ধকার সেই অন্ধকার। ছোট্ট একটুখানি নিরাকার ব্রহ্ম মানো, আর হাত পাওয়ালা 33 কোটি দেবতাই স্বীকার করো, কোনো ফন্দি খাটে না। সমস্ত এক শিকলে বাঁধা, একটিকে টান দিলেই সব এসে হাজির হবে। ও স্বর্গ নরক আসবে, ইহকাল পরকাল আসবে, আত্মা পরমাত্মা এসে পড়বে। তখন কবরস্থানের দেবতাগুলিকে ঠেকাবে কি দিয়ে? কালীঘাটের কাঙালির মতো? সাধ্য কি তোমার একজনকে চুপি চুপি কিছু দিয়ে পরিত্রাণ পাও? নিমেষের মধ্যে যে যেখানে আছে এসে ঘিরে ধরবে। ঈশ্বর মানি আর ভূতের ভয় করি না, সে হবার জো নেই ভূপতিবাবু। যেরূপ ভঙ্গি করিয়া সে কথার উপসংহার করিল, তাহাতে সকলেই উচ্চ রবে হাসিয়া উঠিল। অপেক্ষাকৃত লঘু বয়স্ক 2 জন বালকের হাস্য কোলাহলে রবিবারের অলস মধ্যাহ্ন চঞ্চল হইয়া উঠিল। উপেন্দ্রর স্ত্রী সুরবালার প্রেরিত যে চাকরটা দূরে দাঁড়াইয়া এতক্ষণ বিড়বিড় করিতেছিল,
সে পর্যন্ত মুখ ফিরাইয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। কলহের যে মেঘখানা ইতিপূর্বে আকার ধারণ করিতেছিল, সেই সমস্ত হাসির ঝড়ে তাহা কোথায় উড়িয়া গেল, তাহার উদ্দেশ্যই রইল না। কেহই হুঁশ করিল না। দ্বিপ্রহর বহুক্ষণ উত্তীর্ণ হইয়া গিয়াছে এবং এতক্ষণে বাড়ির ভিতরে খুদ পিপাসিতুর ঝিয়ের দল উঠানে দাঁড়াইয়া চেঁচামেচি করিতেছে এবং রান্নাঘরে বামুন ঠাকুরেরা কর্মত্যাগের দৃঢ় সংকল্প পুনঃ পুনঃ ঘোষণা করিতেছে। মাস তিনেক পরে কলিকাতার একটা বাসায় একদিন সকালবেলায় ঘুম ভাঙিয়া সতীশ বিছানায় এপাশ ওপাশ করিতে করিতে হঠাৎ স্থির করিয়া বসিল, আজ সে স্কুলে যাইবে না। সে হোমিওপ্যাথি স্কুলে পড়িতেছিল। এই কামাই করিবার সংকল্পটা তাহার মনের মধ্যে সুধা বর্ষণ করিল এবং মুহূর্তের মধ্যে বিকল দেহটাকে সবল করিয়া তুলিল। সে প্রফুল্ল মুখে উঠিয়া বসিয়া তামাকের জন্য হাঁকাহাঁকি করিতে লাগিল। ঘরে ঢুকিল সাবিত্রী। সে অনতি দূরে মেঝের উপর বসিয়া পড়িয়া হাসি মুখে জিজ্ঞাসা করিল, ঘুম ভাঙল বাবু? সাবিত্রী বাসার ঝি এবং গৃহিণী। চুরি করিত না বলিয়া খরচের টাকা কড়ি সমস্তই তাহার হাতে। এক হারা অতি সুশ্রী গঠন, বয়স বোধ করি 21-22 কাছাকাছি, কিন্তু মুখ দেখিয়া যেন আরো কম বলিয়া মনে হয়। সাবিত্রী ফর্সা কাপড় পরিত এবং ঠোঁট দুটি পান ও দোক্তার রসে দিবারাত্রি রাঙা করিয়া রাখিত। সে হাসিয়া কথা কহিতে যেমন জানিত, সেই হাসির দামটিও ঠিক তেমনই বুঝিত। গৃহসুখ বঞ্চিত বাসার সকলের উপরই তাহার একটা আন্তরিক স্নেহ মমতা ছিল, অথচ কেহ সুখ্যাতি করিলে বলিত, যত্ন না করলে আপনারা রাখবেন কেন বাবু? তাছাড়া বাড়ি গিয়ে গিন্নিদের কাছে নিন্দে করে বলবেন, বাসার এমন ঝি যে পেট ভরে দুবেলা খেতেও দেয় না, ও অপযশের চেয়ে একটু খাটা ভালো বাবু, বলিয়া হাসি মুখে কাজে চলিয়া যাইত। বাসার মধ্যে শুধু সতীশই তাহার নাম ধরিয়া ডাকিত, পরিহাস করিত এবং যখন তখন বকশিস দিত। সতীশের উপর তাহার স্নেহটা একটু অতিরিক্ত ছিল। সারা দিন সমস্ত কাজকর্মের মধ্যে বোধ করি এই জন্যেই সে তাহার একটি চোখ এবং একটি কান এই উন্নত বলিষ্ঠ চারু দর্শন যুবকটির উদ্দেশ্যে নিযুক্ত রাখিত। বাসার সকলেই ইহা জানিত এবং কেহ কেহ সকৌতুক ইঙ্গিত করিতেও ছাড়িত না। সাবিত্রী জবাব দিত না, মুখ টিপিয়া হাসিয়া কাজে চলিয়া যাইত। সতীশ কহিল, হ্যাঁ ঘুম ভাঙল, বলিয়াই বালিশের তলা হইতে একটা টাকা ঠং করিয়া ফেলিয়া দিল। সাবিত্রী টাকাটা তুলিয়া লইয়া বলিল, সকালবেলায় আবার কি আনতে হবে? সতীশ বলিল, সন্দেশ, কিন্তু আমার জন্যে নয়, এখন রেখে দাও, রাত্রে তোমার বাবুর জন্যে কিনে নিয়ে যেও। সাবিত্রী রাগ করিয়া টাকাটা বিছানার উপর ফেলিয়া দিল, বলিল, রেখে দিন আপনার টাকা, আমার বাবু সন্দেশ খেতে ভালোবাসে না। সতীশ টাকাটা পুনরায় ফেলিয়া অনুনয়ের স্বরে কহিল, আমার মাথা খাও সাবিত্রী, এ টাকা আমাকে কিছুতেই ফেরাতে পারবে না, আমি সত্যিই তোমার বাবুকে সন্দেশ খেতে দিয়েছি। সাবিত্রী মুখ ভার করিয়া বলিল, যখন তখন আপনি মেয়ে মানুষের মতো মাথার দিব্যি দেন, এ তো ভারী অন্যায়। বাবু টাবু আমার নেই, বাবু আমার আপনি, আপনারা। সতীশ হাসিয়া বলিল, আচ্ছা আচ্ছা দাও টাকা, কিন্তু বলো আমরা ছাড়া আর যদি কোনো বাবু থাকে তো তার মাথা খাই। সাবিত্রী হাসিয়া ফেলিল, বলিল, আমার বাবুকে আপনার সতীন যে মাথা খাচ্ছেন। সতীশ কহিল,
আমি তার মাথা খাচ্ছি না তিনি আমার মাথা খাচ্ছেন? আমি তো বরং তাকে সন্দেশ খাওয়াচ্ছি। সাবিত্রী মুখ ফিরাইয়া হাসি দমন করিয়া হঠাৎ গম্ভীর হইয়া বলিল, চাকর দাসীর সঙ্গে এরকম করে কথা কইলে ছোট লোক প্রশ্রয় পেয়ে যায়, আর মানে না। একটু বুঝে সমঝে কথা কইতে হয় বাবু, নইলে লোকেও নিন্দে করে। বলিয়া টাকাটা তুলিয়া লইয়া সে ঘরের বাহির হইয়া গেল। কিন্তু অনতিকাল পরে ফিরিয়া আসিয়া বলিল, আজ এবেলা কি রান্না হবে? রন্ধনশালা সম্পর্কীয় যাবতীয় ব্যাপারে সতীশ যে একজন গুণী লোক সে পরিচয় সাবিত্রী পূর্বেই পাইয়াছিল। সেই জন্য প্রত্যহ সকালবেলা একবার করিয়া আসিয়া সতীশের হুকুম লইয়া যাইত এবং নিজে দাঁড়াইয়া থাকিয়া বামুন ঠাকুরের দ্বারা সমস্তটুকু নিখুঁত করিয়া সম্পন্ন করাইয়া লইত। ইতিমধ্যে চাকর তামাক দিয়া গিয়াছিল। সতীশ আর একবার কাত হইয়া শুইয়া পড়িল। বলিল, যা খুশি। সাবিত্রী বলিল, আবার রাগও আছে যে। সতীশ দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া তামাক টানিতে টানিতে বলিল, পুরুষ মানুষ, রাগ থাকবে না? আজ আমিও খাবো না। সাবিত্রী বলিল, আর কোথাও জুটেছে বোধ হয়, কিন্তু সে যাই হোক সতীশবাবু, স্কুলে আপনাকে যেতেই হবে, তা বলে দিচ্ছি। এই অল্পকালের মধ্যেই নিয়মিত স্কুলে যাওয়ার ব্যাপারটা পুনরায় সতীশকে বোঝার মতো চাপিয়া ধরিতেছিল এবং নানা ছলে নানা উপলক্ষে সে যে কামাই করিতে শুরু করিয়াছিল সাবিত্রী তাহা লক্ষ্য করিয়া দেখিতেছিল। আজ সেই ছলনার পুনরাবৃত্তির সূত্রপাতেই সে টের পাইল। সতীশ ধর্মর করিয়া উঠিয়া বসিয়া কৃত্রিম ক্রোধের স্বরে বলিল, শুভকর্মের গোড়াতেই টুকো না বলছি। সাবিত্রী কহিল, তা তো বলবেন, কিন্তু এন্ট্রান্স পাশ করতে 24 বছর কেটে গেল, এই ডাক্তারি পাশ করতে 64 বছর কেটে যাবে যে। সতীশ রাগতভাবে বলিল, মিথ্যা কথা বলো না সাবিত্রী, আমি এন্ট্রান্স পাশ করিনি। সাবিত্রী হাসিয়া উঠিল, বলিল, ও এটাও করেননি? সতীশ ঘাড় নাড়িয়া বলিল, না, হিংসুটে মাস্টারগুলো আমাকে পাশ করতে যেতেই দেয়নি। সাবিত্রী এবার মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল। তারপর বলিল, তবে এটা কি হবে? কোনটা? এই যে ডাক্তারিটা। সতীশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা সাবিত্রী, গাধার মতো লোকগুলো এক্সামিন পাশ করে কি করে বলতে পারো? সাবিত্রী হাসি চাপিয়া বলিল, গাধার মতন? কিন্তু গাধা নয়, যারা ঠিক গাধা তারা পারে না। সতীশ ব্যস্তভাবে দরজার বাহিরে গলা বাড়াইয়া একবার দেখিয়া লইয়া পরক্ষণে স্থির হইয়া বসিয়া একটু গম্ভীর হইয়া বলিল, কেউ যদি শোনে তো সত্যিই নিন্দে করবে। আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে গাধা বলছো, এর কোনো কৈফিয়ত দেয়া চলবে না। হায় রে, কর্মদোষে আজ সাবিত্রী বাসার দাসী। তা সে এইটুকু আঘাত সহ্য করিয়া লইয়া বলিল, তা বটে, বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। সতীশ আর একবার অলসের মতো বিছানায় শুইয়া পড়িল। তাহার মনের মধ্যে কর্মহীন সারা দিনের ছবিটা উজ্জ্বল হইয়া উঠিতেছিল। সাবিত্রীর কথার ঘায়ে তাহার অনেকটাই মলিন হইয়া গেল, কিন্তু যে ব্যথাটুকু বহন করিয়া সাবিত্রী নিজে চলিয়া গেল তাহাও তাহার ছুটির আনন্দকে বাড়াইয়া দিয়া গেল না। এবং যদিচ সে মনে মনে বুঝিল আজ আর কামাই করিয়া লাভ হইবে না, তত্রাচ কিছুই না করিবার লোভও সে ত্যাগ করিতে না পারিয়া
অলস বিরক্ত মুখে বিছানাতেই পড়িয়া রহিল। কিন্তু যথা সময়ে স্নানের তাগিদ পড়িল। সতীশ উঠিল না, বলিল, তাড়াতাড়ির কি আছে, আমি তো আজ কোথাও বার হব না। সাবিত্রী ঘরে ঢুকিয়া কহিল, সে হবে না, আপনাকে স্কুলে যেতেই হবে। যান, আপনি স্নান করে খেয়ে নিন। সতীশ বলিল, তোমাকে কি আমার অছি বহাল করা হয়েছে, যেমন পীড়া পিড়ি লাগিয়েছ? আজ আমি পাদমেকং ন গচ্ছামি। সাবিত্রী একটুখানি হাসিল, বলিল, না জানতো স্নান করে খেয়ে নিন। আপনার কুড়েমিতে দাসী চাকরে কষ্ট পায়, সেটা দেখতে পান না? সতীশ বলিল, এই কিরকম দাসী চাকর যে 9টা বাজতে না বাজতেই কষ্ট পায়? না, এ বাসা আমাকে বদলাতেই হবে, না হলে শরীর টিকবে না দেখছি। সাবিত্রী হাসিয়া ফেলিল, বলিল, তাহলে তো আমাকেও বাসা বদলাতে হবে। কিন্তু বলিয়া ফেলিয়া সে তাড়াতাড়ি নিজের কথাটা চাপা দিয়া বলিয়া উঠিল, ততক্ষণ কিন্তু আপনাকে এই বাসার নিয়ম মেনেই চলতে হবে, স্কুলেও যেতে হবে। নিন নিন, উঠুন, বেলা হয়ে যাচ্ছে। বলিয়াই সতীশের ধুতি ও গামছা স্নানের ঘরে রাখিয়া আসিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল। সতীশ প্রত্যহ নিয়মিত সন্ধ্যান্নিক করিত। আজ সে স্নান করিয়া আসিয়া পূজার আসনে বসিয়া দেরি করিতে লাগিল। সাবিত্রী 2-3 বার আসিয়া দেখিয়া গিয়া দরজার বাহির হইতে ডাকিয়া বলিল, আর কেন? বাড়াভাত ঠান্ডা হয়ে গেল যে, স্কুলে যেতে হবে না আপনাকে, দয়া করে 2টি খেয়ে নিয়ে আমাদের মাথা কিনুন। সতীশ আরো মিনিট 5 নিঃশব্দে বসিয়া থাকিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, পূজা আহ্নিকের সময় গোলমাল করলে কি হয় জানো? সাবিত্রী বলিল, কোষাকুষি সামনে নিয়ে ছল করলে কি হয় জানেন? সতীশ চোখ কপালে তুলিল, ছল করছিলাম? কখনো না। সাবিত্রী কি একটা বলিতে গিয়া চাপিয়া গেল। তারপর বলিল, তা আপনিই জানেন, কিন্তু আপনারও তো অন্যদিন এত দেরি হয় না। যান, ভাত দেওয়া হয়েছে। বলিয়া চলিয়া গেল। আজ শীতের মধুর মধ্যাহ্নে বাসা নির্জন ও নিস্তব্ধ। ও বাসার সকলেই কেরানি। তাহারা অফিসে গিয়াছেন, বামন ঠাকুর বেড়াইতে গিয়াছে, বেহারি বাজার করিতে গিয়াছে। সাবিত্রীরও কোনো সারা শব্দ পাওয়া যায় নাই। সতীশ নিজের ঘরে প্রথমে দিবানিদ্রার মিথ্যা চেষ্টা করিয়া এইমাত্র উঠিয়া বসিয়া যা তা ভাবিতেছিল। তাহার শিয়রের দিকে জানলাটা বন্ধ ছিল, সেটা খুলিয়া দিয়া সম্মুখের খোলা ছাদের দিকে চাহিয়াই তৎক্ষণাৎ বন্ধ করিয়া ফেলিল। ছাদের এক প্রান্তে বসিয়া সাবিত্রী চুল শুকাইতেছিল এবং ঝুঁকিয়া পড়িয়া কি একটা বই দেখিতেছিল। জানালা খোলা দেওয়ার শব্দে সে চকিত হইয়া মাথার উপরে আঁচল তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া দেখিল জানালা বন্ধ হইয়া গিয়াছে। অনতিকাল পরেই সে ঘরে ঢুকিয়া বলিল, বাবু ডাকছিলেন আমাকে? সতীশ বলিল, না, ডাকিনি তো। আপনার পান জল আনব? সতীশ মাথা নাড়িয়া বলিল, আনো। সাবিত্রী পান জল আনিয়া বিছানার কাছে রাখিয়া দিয়া ঘরের সমস্ত দরজা জানালা একে একে বেশ করিয়া খুলিয়া দিয়া মেঝের উপরে বসিয়াই বলিল, যাই, আপনার তামাক সেজে আনি। সতীশ জিজ্ঞাসা করিল, বেহারি কোথায়? বাজার গেছে, বলিয়া সাবিত্রী চলিয়া গেল এবং ক্ষণকাল পরে তামাক সাজিয়া আনিয়া হাজির করিয়া খোলা দরজার সুমুখে বসিয়া পড়িয়া হাসি মুখে বলিল, আজ মিথ্যে কামাই করলেন। সতীশ কহিল, এইটাই সত্যি, আমার ধাতটা কিছুটা স্বতন্ত্র,
তাই মাঝে মাঝে এরকম না করলে অসুখ হয়ে পড়বে। তাছাড়া আমি রীতিমতো ডাক্তার হতেও চাই না। অল্প স্বল্প কিছু শিখে নিয়ে আমাদের দেশের বাড়িতে ফিরে গিয়ে একটা বিনি পয়সার ডাক্তারখানা খুলে দেব। চিকিৎসার অভাবে দেশের গরিব দুঃখীরা ওলা ওঠায় উজাড় হয়ে যায়, তাদের চিকিৎসা করাই আমার উদ্দেশ্য। সাবিত্রী বলিল, বিনি পয়সার চিকিৎসায় বুঝি ভালো শেখার দরকার নেই? ভালো ডাক্তার কেবল বড়লোকের জন্য, আর গরিবের বেলায় হাতুড়ে? কিন্তু তাই বা হবে কি করে? আপনি চলে গেলে বিপিনবাবুর ভারী মুশকিল হবে যে। বিপিনবাবুর উল্লেখে সতীশ লজ্জিত হইয়া বলিল, মুশকিল আবার কি? আমার মতো বন্ধু তার ঢের জুটে যাবে। তাছাড়া ওখানে আমি আর যাই না। সাবিত্রী আশ্চর্য হইয়া বলিল, যান না? তাহলে আর ওকে গান বাজনা শেখায় কে? সতীশ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, গান বাজনা বুঝি আমি শেখাই? সাবিত্রী বলিল, কি জানি বাবু, লোক তো তাই বলে। কেউ বলে না, এ তোমার সব বানানো কথা। আপনাকে বিপিনবাবুর মো সাহেব বলে, এটাও বুঝি আমার বানানো কথা? কথা শুনিয়া সতীশ আগুন হইয়া উঠিল। তাহার কারণ ছিল, বিপিনের সহিত ঘনিষ্ঠ সংযোগ বাহিরের লোকের সমালোচনার বিষয় হইলে সেই সমালোচনার ফল সাধারণত কি দাঁড়ায় ইহা সে বিদিত ছিল। কলিকাতাবাসী বিপিনের সাংসারিক অবস্থা ও তাহার আমোদ প্রমোদের অপর্যাপ্ত সাজ সরঞ্জামের মাঝখানে প্রবাসী সতীশের স্থানটা লোকের চোখে যে নিচে নামিয়াই পড়িবে, সতীশের অন্তরস্থ এই উৎকণ্ঠিত সংশয় সাবিত্রীর তীক্ষ্ণ ঘায়ে একেবারে উগ্রমূর্তি ধরিয়া বাহিরে আসিয়া পড়িল। সে দুই চোখ দীপ্ত করিয়া গর্জিয়া উঠিল, কি? আমি মোসাহেব? কে বলে শুনি? সাবিত্রী মনে মনে হাসিয়া বলিল, কার নাম করব বাবু? যাই, রাখালবাবুর বিছানাটা রোদে দিয়ে আসে। বিছানা থাক, নাম বলো আগে। সাবিত্রী হাসিয়া বলিল, কুমুদিনী। সতীশ বিস্মিত হইয়া বলিল, তাকে তুমি জানলে কি করে? সাবিত্রী বলিল, তিনি আমাকে কাজ করবার জন্য ডেকে পাঠিয়েছিলেন। তোমাকে? সাহস তো কম নয়, তুমি কি বললে? এখনো বলিনি, ভাবছি। বেশি মাইনে, কম কাজ, তাই লোভ হচ্ছে। সতীশের চোখ দিয়া অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। সে বলিল, এ বিপিনের মতলব, তোমার নাম সে প্রায় করে বটে। সাবিত্রী হাসি চাপিয়া বলিল, করেন? তাহলে বোধ করি আমাকে মনে ধরেছে। সতীশ সাবিত্রীর মুখের প্রতি ক্রূর দৃষ্টিক্ষেপ করিয়া বলিল, ধরাচ্ছি। 100 টাকা ফাইন দিয়ে অবধি লোকজনকে আর চাপকাইনি, আবার দেখছি কিছু দিতে হলো। আচ্ছা, তুমি যাও। সাবিত্রী চলিয়া গেল। রাখালের বিছানাগুলি রৌদ্রে দিয়া তাড়াতাড়ি ফিরিয়া আসিয়া জানালার ফাঁক দিয়া দেখিল সতীশ জামা গায়ে দিয়াছে এবং বাক্স খুলিয়া একতারা নোট লুকাইয়া পকেটের মধ্যে লইতেছে। সাবিত্রী দুই চৌখাটে হাত দিয়া পথরোধ করিয়া দাঁড়াইয়া বলিল, কোথায় যাওয়া হবে? কাজ আছে, পথ ছাড়ো। কি কাজ শুনি? সতীশ ক্রুদ্ধ হইয়া বলিল, সরো। সাবিত্রী সরিল না, হাসিয়া বলিল, ভগবান আপনাকে কোনো গুণ থেকে বঞ্চিত করেননি দেখছি। ইতিপূর্বে জরিমানা দেওয়াও হয়ে গেছে। সতীশ ভ্রু কুঞ্চিত করিল, কিন্তু কথা কহিল না। সাবিত্রী বলিল, এ তো আপনার ভারী অন্যায়। কোথায় কাজ করি না করি আমার ইচ্ছে, আপনি কেন বিবাদ করতে চান? সতীশ বলিল, বিবাদ করি না করি আমার ইচ্ছে, তুমি কেন পথ আটকাও? সাবিত্রী হাত জোর করিয়া বলিল, আচ্ছা একটু সবুর করুন, আমি এলে তবে যাবেন।
সতীশ ফিরিয়া গিয়া খাটের উপর বসিতেই সাবিত্রী বাহিরে আসিয়া খট করিয়া দরজায় শিকল তুলিয়া দিয়া জানালা দিয়া আস্তে আস্তে বলিয়া গেল, শান্ত না হলে দোর খুলব না। নিচে চললুম। বলিয়া সে সত্যই নিচে নামিয়া গেল। বাহিরে যাইতে না পারিয়া সতীশ খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া গায়ের জামাটা মাটিতে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিত হইয়া শুইয়া পড়িল। বিপিনের সহিত তাহার আলাপ এলাহাবাদে। কলিকাতায় আসিয়া ইহার যথেষ্ট ঘনীভূত হইলেও এই বাসার মধ্যে তাহার যখন তখন আসা যাওয়াটা যে বাড়াবাড়ি হইয়া দাঁড়াইতেছিল, ইহা সে নিজেও লক্ষ্য করিতেছিল। আজ সাবিত্রীর কথায় সেই হেতুটা একেবারে সুস্পষ্ট হইয়া উঠিল। সতীশের বন্ধু বলিয়া এবং বড়লোক বলিয়া এই বাসায় তাহার যথেষ্ট সম্ভ্রম ছিল। সতীশের অনুপস্থিতিতেও যাতে এই বাসায় তাহার যত্নের কোনো ত্রুটি না হয়, তার ভার সতীশ নিজে সাবিত্রীর উপরে দিয়াছিল। এই খাতির যত্ন বিপিনবাবু যে পুরা মাত্রায় আদায় করিয়া লইতেছিলেন, এই সংবাদ বাসায় ফিরিয়া আসিয়া সতীশ যখন তখনই পাইতেছিল। নিজের মনের এই সরল উদারতার তুলনায় বিপিনের এই কদাকার লুব্ধতা গভীর কৃতঘ্নতার মতো আজ তাহাকে বিধিল, এবং সমস্ত নিমন্ত্রণ, আমন্ত্রণ, সৌহার্দ্য, ঘনিষ্ঠতা এক মুহূর্তেই তাহার কাছে বিষ হইয়া গেল। সে চুপ করিয়া পড়িয়া রহিল বটে, কিন্তু মর্মান্তিক আক্রোশ পিঞ্জিরাবদ্ধ হিংস্র পশুর মতো ক্রমাগত তাহার অন্তরের মধ্যে একোণ ওকোণ করিতে লাগিল। ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিয়া সাবিত্রী জানালার বাহির হইতে আস্তে আস্তে বলিল, রাগ পড়ল বাবু? সতীশ জবাব দিল না। দোর খুলিয়া সাবিত্রী ঘরে আসিয়া দাঁড়াইল। বলিল, আচ্ছা, এ কি অত্যাচার বলুন তো? সতীশ কোনো দিকে না চাহিয়া জিজ্ঞাসা করিল, কিসের অত্যাচার? সাবিত্রী বলিল, সকলেই নিজের ভালো খোঁজে, আমিও কোথাও যদি একটু ভালো কাজ পাই, আপনি তাতে বাদ সাধেন কেন? সতীশ উদাসভাবে বলিল, বাদ সাধব কেন? তোমার ইচ্ছে হলে যাবে বই কি। সাবিত্রী কহিল, অথচ আমার নূতন মনিবটিকে মারধর করার আয়োজন করছেন। সতীশ উঠিয়া বসিয়া বলিল, তুমি কি করতে সাবিত্রী? তোমার জিনিসটি যদি কেউ ভুলিয়া নিয়ে যায়। কিন্তু আমি কি আপনার জিনিস? বলিয়াই সাবিত্রী ফিক করিয়া হাসিয়া ফেলিল। সতীশ লজ্জিত হইয়া বলিল, দূর, তা নয়, কিন্তু। সাবিত্রী বলিল, কিন্তুতে আর কাজ নেই, আমি যাব না। সতীশের পিরানটা মাটিতে লুটাইতেছিল। সাবিত্রী তুলিয়া লইয়া পকেট হইতে নোটগুলো বাহির করিয়া ফেলিল। বাক্সের চাবি লাগানোই ছিল। নোটগুলি ভিতরে রাখিয়া চাবি বন্ধ করিয়া চাবি নিজের রিঙে পরাইতে পরাইতে বলিল, আমার কাছে রইল, টাকার আবশ্যক হলে চেয়ে নেবেন। সতীশ বলিল, যদি চুরি করো? সাবিত্রী সে কথায় হাসিয়া আঁচলে বাঁধা চাবির গোছা ঝনাত করিয়া পিঠের উপর ফেলিয়া দিয়া বলিল, আমি চুরি করলে আপনার গায়ে লাগবে না। সতীশ সাবিত্রীর মুখের পানে ক্ষণকাল স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। সেই ক্ষণিকের দৃষ্টিতে সে কি দেখিতে পাইল সেই জানে। চমকিয়া বলিয়া উঠিল, সাবিত্রী, তোমাদের বাড়ি কোন দেশে? বাংলাদেশে। তার বেশি আর বলবে না? না। বাড়ি কোথায় না বলো, কি জাত তো বলো। সাবিত্রী একটুখানি হাসিয়া বলিল, তাই বা জেনে কি হবে? হাতে ভাত খাবেন না তো? সতীশ ক্ষণকাল ভাবিয়া কহিল, সম্ভব নয়, কিন্তু জোর করে একেবারে না বলতেও পারি নে।
সাবিত্রী তাহার দুই আয়ত উজ্জ্বল চক্ষু সতীশের মুখের উপর নিবদ্ধ করিয়া মুহূর্তকাল পরেই হাসিয়া উঠিল। ছেলে মানুষের মতো মাথা নাড়িয়া কণ্ঠস্বরে অনির্বাচনীয় সোহাগ ঢালিয়া দিয়া বলিল, না বলতে পারেন না? কেন বলুন তো? অকস্মাৎ সতীশের মাথায় যেন ভূত চাপিয়া গেল। তাহার বুকের রক্ত তোলপাড় করিয়া উঠিল। সে তৎক্ষণাৎ গাঢ় স্বরে বলিল, কেন জানি নে সাবিত্রী, কিন্তু তুমি রেঁধে দিলে খাবো না বলা আমার পক্ষে শক্ত। শক্ত? আচ্ছা, সে একদিন দেখা যাবে। এই যা, রাখালবাবুর পাঁচ বালিশটা রোদে দিতে ভুলেছি বলিয়াই চোখের নিমিষে সে ঘরের বাহির হইয়া গেল। একটা কথা শুনে যাও সাবিত্রী বলিয়াই সহসা সতীশ সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া হাত বাড়াইয়া তাহার অঞ্চলের ক্ষুদ্র এক প্রান্ত ধরিয়া ফেলিল। সাবিত্রী দুই চক্ষে বিদ্যুৎ বর্ষণ করিয়া ছি, আসছি বলিয়া টান মারিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। হঠাৎ কি যেন একটা কাণ্ড ঘটিয়া গেল। তাহার এই আচমকা সত্রাস পলায়ন, এই চাপা গলায় আসছি, এই চোখের বিদ্যুৎ বজ্রাগ্নির মতো সতীশের সমস্ত দুর্বুদ্ধিকে এক নিমেষে পুড়াইয়া ভস্ম করিয়া ফেলিল। কুৎসিত লজ্জার ধিক্কারে তাহার সমস্ত শরীর শূলবিদ্ধ সর্পের মতো গুটাইয়া গুটাইয়া উঠিতে লাগিল। তাহার মনে হইল ইহজন্মে সে আর সাবিত্রীকে মুখ দেখাইতে পারিবে না, এবং পাছে কোনো প্রয়োজনে সে আবার আসিয়া পড়ে। এই আশঙ্কায় সে তৎক্ষণাৎ একখানা র্যাপার টানিয়া লইয়া ঝড়ের বেগে বাহির হইয়া পড়িল। ৩-৪টা সিঁড়ি বাকি থাকিতে সতীশ উপর হইতে সাবিত্রীর গলা আবার শুনিতে পাইল। সে রান্নাঘর হইতে ছুটিয়া আসিয়া মুখ বাড়াইয়া ডাকিয়া বলিতেছিল, একেবারে খাবার খেয়ে বেড়াতে যান বাবু, নইলে ফিরে আসতে দেরি হলে সমস্ত নষ্ট হয়ে যাবে যে। কিন্তু যেন শুনিতেই পাইল না। এইভাবে সতীশ ঊর্ধ্বশ্বাসে বাহির হইয়া গেল। পরদিন সকালবেলা সাবিত্রী যখন রান্নার কথা জিজ্ঞেস করিতে আসিল, সতীশ আস্তে আস্তে বলিল, কিছু মনে করো না সাবিত্রী। সাবিত্রী বিস্ময়ের স্বরে প্রশ্ন করিল, কি মনে করব না? সতীশ ঘাড় হেট করিয়া চুপ করিয়া রহিল। সাবিত্রী মৃদু হাসিয়া বলিল, বেশ, যা হোক, আমার অত সময় নেই। কি রান্না হবে বলুন। আমি জানি নে, তোমার যা ইচ্ছে। আচ্ছা বলিয়া সাবিত্রী চলিয়া গেল। দ্বিতীয় প্রশ্ন করিল না। 2 ঘণ্টা পর ফিরিয়া আসিয়া বলিল, কি কাণ্ড বলুন তো, আজও পাদমেঘং ন গচ্ছামি নাকি? সতীশ চুপ করিয়া রহিল। সাবিত্রী বলিল, 9টা বেজে গেছে যে। সময় উত্তীর্ণ হইবার সংবাদে সতীশ লেশ মাত্র উদ্বেগ প্রকাশ না করিয়া বলিল, বাজুকে, আমার আর ভালো লাগছে না। এই সকল অন্যায় আলস্য বৃথা সময় নষ্ট সাবিত্রী একেবারেই চোখে দেখিতে পারিত না। তাই সে কিছুদিন হইতেই ভিতরে ভিতরে ক্রুদ্ধ এবং অসহিষ্ণু হইয়া উঠিতেছিল। একটু রুক্ষ স্বরেই প্রশ্ন করিল, বলি কি ভালো লাগছে না? পড়তে যাওয়া? সতীশ নিজেও মনে মনে বিরক্ত হইয়া উঠিতেছিল। জবাব দিল না। তাহার মুখের পানে চাহিয়া সাবিত্রী ইহা বুঝিল এবং ক্ষণকাল মৌন থাকিয়া কণ্ঠস্বর মৃদু করিয়া বলিল, লেখাপড়া ভালো লাগছে না? এখন ভালো লাগছে বুঝি মেয়ে মানুষের আঁচল ধরে টানাটানি করা? যান, আপনি স্কুলে যান, অনর্থক বাসায় বসে থেকে উপদ্রব করবেন না। তাহার তিরস্কারের মধ্যে যদিচ আন্তরিক স্নেহ ও একান্ত মঙ্গলেচ্ছা ব্যতীত আর কিছুই ছিল না, কিন্তু কথার ভঙ্গিটা সতীশের সর্বাঙ্গে যেন বিছুটি মাখাইয়া দিল
দেখিতে দেখিতে চোখ মুখ তাহার ক্রোধে রাঙা হইয়া উঠিল। বলিল, যা মুখে আসে তাই বলো দেখছি। প্রশ্রয় পেলে শুধু কুকুরই মাথায় ওঠে না, মানুষকেও মনে করে দিতে হয়। এই যে গালিগালাজ! সাবিত্রী মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া কণ্ঠস্বর আরও নত করিয়া বলিল, হয় বই কি সতীশবাবু, না হলে আপনাকেই বা মনে করে দিতে হবে কেন এটা ভদ্রলোকের বাসা, বৃন্দাবন নয়। বলিয়াই দ্রুত পদে বাহির হইয়া গেল। দুঃসহ বিষয়ে সতী স্তম্ভিত হইয়া রহিল। সাবিত্রী যে তাহাকে এমনভাবে বিধিতে পারে এ কথা সে তার মনে স্থানও দিতে পারিত না। কতক্ষণ একভাবে বসিয়া থাকিয়া হঠাৎ সে উঠিয়া দাঁড়াইল এবং কোনো মতে স্নানাহার সম্পন্ন করিয়া লইয়া পরিবার ছলে বাহির হইয়া গেল। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার অপমানাহত ক্ষুব্ধ চিত্ত তাহার প্রবৃত্তিকে শাসন করিতে লাগিল এবং যতই সে নিজের এই অভাবনীয় অদ্ভুত ব্যবহারের কোনো তাৎপর্য খুঁজিয়া পাইল না, ততই তাহার মনের মধ্যে একটা কথাই বারংবার আনাগোনা করিয়া দাগ কাটিতে লাগিল। কেন যে সে আঁচল ধরিয়াছিল, কি কথা তাহার বলিবার ছিল, এবং সাবিত্রী অমন করিয়া পলাইয়া না গেলে সে কি বলিত, কি করিত, তাহার অপদস্থ ক্রুদ্ধ অন্তঃকরণ নিরন্তন এই সমস্ত তিক্ত প্রশ্নে সাবিত্রীর অপেক্ষাও তাহাকে অধিকতর নিষ্ঠুরভাবে অবিশ্রাম বিধিতে লাগিল। এমন করিয়া সারা দিন সে নিজের অস্ত্রে নিজে ক্ষত বিক্ষত হইয়া দিন শেষে গঙ্গার ধারে আসিয়া উপস্থিত হইল এবং কোনো মতে খেয়ার মাঝিদের বিনীত আক্রমণ এড়াইয়া নির্জীবের মতো একখণ্ড পাথরের উপরে গিয়া বসিয়া পড়িল। কাল যখন সাবিত্রীর কাছে মনের দুর্বলতা হঠাৎ প্রকাশ হইয়া পড়ায় লজ্জায় বাসা হইতে ঊর্ধ্বশ্বাসে পলাইয়াছিল, তখন সে লজ্জার মধ্যে কেমন করিয়া যেন একটু মাধুর্য মিশিয়াছিল, কে যেন আড়ালে থাকিয়া অংশ লইয়াছিল। কিন্তু আজ সাবিত্রীর বিদ্রূপের বহ্নিতে সেই রসের লেশটুকু পর্যন্ত শুকাইয়া গিয়া নিঃসঙ্গ লজ্জা একেবারে শুষ্ক কঠিন হইয়া তাহার বুকের মধ্যে আড় হইয়া বিঁধিল। কিন্তু আজ সাবিত্রীর বিদ্রূপের বহ্নিতে সেই রসের লেশটুকু পর্যন্ত শুকাইয়া গিয়া নিঃসঙ্গ লজ্জা একেবারে শুষ্ক কঠিন হইয়া তাহার বুকের মধ্যে আড় হইয়া বাঁধিল। সেদিন তাহার আত্মসম্ভ্রম শুধু মাথা হেট করিয়াছিল, আজ তাহার ঘাড় ভাঙিয়া পড়িল। আবার সবচেয়ে বাজিতে লাগিল এই দুঃখটা যে এই স্ত্রী লোকটিকে সে যতদিন যত পরিহাস করিয়াছে তাহার সমস্তরই আজ একটা কদর্থ করা হইবে। কাল সকালবেলা পর্যন্ত সত্যি যে তাহার পরিহাসের মধ্যে রহস্যভিন্ন দ্বিতীয় অর্থ ছিল না, নির্জন মধ্যাহ্নের ওইটুকু অসংযমের পরে সে কথা তো মুখে আনিবার আর পথ রহিল না। আসক্তি যে বহুদিন হইতে লুকাইয়া অপেক্ষা করিয়াছিল না, এ কথা তো সাবিত্রী কোনো মতেই বিশ্বাস করিবে না। সে বলিবে এর মনে এই ছিল, কিন্তু তাহার মনে তো কিছুই ছিল না। এই সত্যটা বুঝাইয়া বলিবার সময় সুযোগ তাহার কবে মিলিবে? সে সৎ ছেলে নয়, সে লজ্জাও তার খুব বেশি ছিল না, কিন্তু ভণ্ডামির অপবাদ সহ্য করিবে সে কি করিয়া? সে মনে মনে বলিল, সাবিত্রী যেন মনে মনে হাসিয়া বলিবে, এই সাধু জটা কোমণ্ডলু পিঠে বাঁধিয়া ত্রিশূল দিয়া সিধ খুঁড়িতেছিল, ধরা পড়িয়াছে। এই অপবাদের কল্পনা তাহাকে দগ্ধ করিতে লাগিল। এমনইভাবে বসিয়া কখন যে রাত্রি বাড়িয়া উঠিল সে কিছুই জানিতে পারিল না। কখন ভাটা শেষ হইয়া জোয়ারের জল পায়ের কাছে উঠিয়াছে, কখন কলিকাতার অন্ধ্র রন্ধ্র গ্যাসের আলোয় উজ্জ্বল হইয়া উঠিয়াছে, কখন মাথার ওপরে আকাশ কালো হইয়া নক্ষত্র ফুটিয়াছে, কিছুই সে টের পায় নাই। শীতের জলো হাওয়ায় তাহার শীত করিতে লাগিল এবং ওপারের চটকলের ঘড়িতে 12টা বাজিয়া গেল।
তখন সতীশ উঠিয়া পড়িয়া বাসার অভিমুখে চলিল। এই সময়টায় কিছুক্ষণের জন্য বোধ করি সে তাহার কাল্পনিক আশঙ্কাটা ভুলিয়াছিল, কিন্তু চলিতে চলিতে বাসার দূরত্ব যতই হ্রাস পাইতে লাগিল, মন তাহার পুনর্বার সেই অনুপাতেই ছোট হইয়া আসিতে লাগিল। অবশেষে গলির মোড়ের কাছে আসিয়া পা আর ওঠে না, এমনই হইল। ধীরে ধীরে কোনো মতেই সে বাসার দরজার সম্মুখে আসিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বাসা নিস্তব্ধ, কোথাও কেহ যে জাগিয়া আছে এমন মনে হইল না, এবং যদিচ সে জানিত এত রাত্রে সাবিত্রী নিশ্চয়ই ফিরিয়া গেছে, তথাপি দ্বারে ঘা দিতে শব্দ করিতে সাহস হইল না। ভয় করিতে লাগিল, পাছে সেই আসিয়া দৌড় খুলিয়া দেয়। ঠিক এমনই সময়ে কবাট আপনা আপনি খুলিয়া গেল। এক মুহূর্ত সতীশ কথা কহিতে পারিল না, তাহার পরে বলিল, কে, বেহারি? হা বাবু। সকলের খাওয়া হয়ে গেছে? হয়েছে। ঝি চলে গেছে? আগে হ্যাঁ, আমাকে বসে থাকতে বলে এইমাত্র গেল। শুনিয়া সতীশ বাঁচিয়া গেল। খুশি হইয়া তাকে দরজা বন্ধ করিতে বলিয়া প্রফুল্ল মুখে উপরে উঠিয়া গেল। বেহারি আসিয়া বলিল, বাবু আপনার খাবার? খাবার থাক বেহারি, আমি খেয়ে এসেছি। বেহারি বলিল, আপনার পান জল ওই টেবিলের উপরেই আছে, আচ্ছা তুই শুগে যা। বেহারি চলিয়া গেলে সতীশ বিছানায় শুইয়া পড়িল এবং তৎক্ষণাৎ ঘুমাইয়া পড়িল। কলহ করিয়া অবধি সাবিত্রীর মন ভালো ছিল না। সতীশ তাহাকে কটূক্তি করিলেও ফিরাইয়া বলা যে তাহার উচিত হয় নাই, এই অনুতাপ তাহাকে সমস্ত দুপুর বেলাটা ক্লেশ দিয়াছে। তাই সন্ধ্যার পরে কোনো এক সময়ে নিভৃতে ক্ষমা ভিক্ষা করিয়া লইবার আশায় অপেক্ষা করিতে করিতে যখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল, তখন তাহার আশা আশঙ্কায় পরিণত হইতে লাগিল। সে জানিত এ কলিকাতায় বিপিন ভিন্ন সতীশের যাইবার স্থান নাই, তাই সবার আগে ভয় হইল পাছে সে সেই দলেই মিশিয়া থাকে। ক্রমশ রাত্রি বাড়িতে লাগিল, সতীশ আসিল না। আর কোথাও যাইবার কথা মনে করিতে না পারিয়া সংশয় যখন বিশ্বাসে দৃঢ় হইয়া উঠিল, তখন প্রতীক্ষা করাও তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। বস্তুত তাহার ঘৃণা বোধ হইতে লাগিল যে ক্ষমা চাহিবার জন্য সে এমন লোকেরও পথ চাহিয়া আছে। তাই বেহারিকে বসিতে বলিয়া সাবিত্রী অনেক রাত্রে ঘরে ফিরিয়া গেল। ঘরে গিয়া বিছানায় পড়িয়া রহিল, চোখে ঘুম আসিল না। সমস্ত দেহটা কি এক অদ্ভুত অস্বস্তিতে প্রভাতের জন্য ছটফট করিতে লাগিল। ঘরের ছোট টাইম পিসটিতে সব কটা বাজিয়া গেল। সে জাগিয়া শুইয়া থাকিয়া শুনিল এবং প্রভাতের জন্য আর অপেক্ষা করিতে না পারিয়া ভোর থাকিতেই উঠিয়া পড়িয়া কাপড় ছাড়িয়া চোখে মুখে জল দিয়া বাহির হইয়া পড়িল। পথ দিয়া তখন মারোয়ারি রমণীরা দল বাঁধিয়া গান গাহিয়া গঙ্গা স্নানে চলিয়াছিল। সেই দিকে মুখ করিয়া সাবিত্রী যেন বলিল, মা গঙ্গা, গিয়ে যেন দেখি সব ভালো। তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল, তপ্ত অশ্রুতে দুই চোখ ভরিয়া উঠিল এবং এই কল্পিত আশঙ্কায় সমস্ত মন পরিপূর্ণ করিয়া সে পথ দিয়া দ্রুত পদে হাঁটিতে হাঁটিতে সহস্রবার মনে মনে উচ্চারণ করিতে লাগিল, ভালো থাক, যা ইচ্ছে করুক, কিন্তু ভালো থাক। বাসায় পৌঁছিয়া ডাকাডাকির পর বেহারি দরজা খুলিয়া দিয়াই সংবাদ দিল, সতীশবাবু অনেক রাত্রে আসিয়াছিলেন এবং কোথা হইতে খাইয়া আসিয়াছিলেন। এ সংবাদ যে প্রথমেই দেওয়া প্রয়োজন এই বৃদ্ধের তাহা অজ্ঞাত ছিল না। সাবিত্রী উপরে উঠিতেছিল, থমকিয়া দাঁড়াইয়া পড়িল। ললাট কুঞ্চিত করিয়া প্রশ্ন করিল, খাননি বুঝি?
না, তার খাবার তো ঢাকা পড়ে রয়েছে। সাবিত্রী শুধু একটা বলিয়া উপরে চলিয়া গেল। তাহার দুশ্চিন্তাগ্রস্ত মন নির্ভয় হইবা মাত্রই আবার ঈর্ষায় জ্বলিয়া উঠিল। পরদিন বেলা হইলে সতীশের ঘুম ভাঙিল, এবং ঘুম ভাঙিয়াই মনে হইল সাবিত্রী। ঠিক সেই মুহূর্তেই সমস্ত মুখ মেঘাচ্ছন্ন করিয়া সাবিত্রী আসিয়া দাঁড়াইল। তাহার মুখ পানে একবার মাত্র চাহিয়াই সতীশ মাথা হেঁট করিল। ক্ষণিক পরে সাবিত্রী বলিল, কি রান্না হবে জানতে এলুম। সতীশ কোনো দিকে না চাহিয়া বলিল, রোজ যা হয় তাই হোক। আচ্ছা, বলিয়া সাবিত্রী চলিয়া যাইতে উদ্যত হইয়াই আবার দাঁড়াইল। কহিল, লেখাপড়ার মতো কি বাবুর খাওয়া দাওয়াও আর ভালো লাগছে না? সতীশ আস্তে আস্তে বলিল, আমি খেয়ে এসেছিলাম। সে ভয়ে মিথ্যা বলিয়া ফেলিল। কিন্তু কোথায় এ কথাও সাবিত্রী ঘৃণায় জিজ্ঞাসা করিল না। খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আজ 2 দিন ধরে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, কিসের ভয় শুনি? অসুবিধে হলে আমাকে তো জবাব দিতেই পারেন। সতীশ মুখ তুলিয়া বলিল, তোমার অপরাধ? তাছাড়া আমি তো জবাব দেবার কর্তা নই, বাসা আমার একলার নয়। সাবিত্রী বলিল, একলার হলে জবাব দিতেন বোধ হয়। আচ্ছা, আমি না হয় নিজেই যাচ্ছি। সতীশ উত্তর দিল না। মৌন হইয়া রহিল দেখিয়া সাবিত্রী মনে মনে অধিকতর জ্বলিয়া উঠিয়া বলিল, আমি গেলে আপনি খুশি হন? আপনার পায়ে পড়ি সতীশবাবু, হ্যাঁ না একটা জবাব দিন। তবু সতীশ নিরুত্তর হইয়া রহিল। কারণ সাবিত্রী যে এ বাসার কতখানি তাহা সে জানিত, এবং এমন করিয়া সে হঠাৎ করিয়া চলিয়া গেলে কিছুই চাপা থাকিবে না। তখন সমস্ত কথাটা মুখে মুখে ঘাঁটাঘাঁটি হইতে হইতে কিরূপ জঘন্য আকার ধারণ করিবে তাহাই নিশ্চয় অনুমান করিয়া সে ভয় পাইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মৃদু কণ্ঠে কহিল, আমাকে মাপ করো সাবিত্রী। যে কটা দিন আমি আছি সে কটা দিন অন্তত তুমি কোথাও যেও না। অন্য কোনো সময় হইলে সে তখনই ক্ষমা করিত, কিন্তু ইহার সম্বন্ধে সে নাকি একটা অমূলক সন্দেহ মনে মনে পোষণ করিতেছিল। তাই এই মৃদু কণ্ঠকে ছলনা কল্পনা করিয়া নির্দয় হইয়া উঠিল, এবং তাহারই গলার অনুকরণ করিয়া তৎক্ষণাৎ বলিয়া ফেলিল, আপনি এত আড়ম্বর করে মাপ চেয়ে সাধু হতে চাচ্ছেন কিসের জন্যে? আমার মতো নিজ স্ত্রীলোকের আঁচল ধরে এই কি নূতন টেনেছেন যে লজ্জায় একেবারে মরে যাচ্ছেন? তার চেয়ে বাড়ি চলে যান, কলকাতায় থেকে মিথ্যে নষ্ট হবেন না। লেখাপড়া আপনার কাজ নয়। যে সতীশ উগ্র প্রকৃতির কাহাকেও গ্রাহ্য করিত না, কথা সহ্য করা যাহার কোনো দিন স্বভাব নয়, সে এখন এত বড় অপমানের কথাতেও নির্বাক হইয়া রহিল। অপরাধী মন তাহার অসহ্য গুরুভারগ্রস্ত ভারবাহী জীবনের মতো এমনই নিরুপায়ভাবে পথের উপর দুমড়াইয়া পড়িয়াছিল যে সাবিত্রীর এই পুনঃ পুনঃ নিষ্ঠুর আঘাতেও সে কিছুতেই মাথা তুলিয়া দাঁড়াইতে পারিল না। সাবিত্রীর কিন্তু চমক ভাঙিয়া গেল। তাহার স্পর্ধা যে ক্রোধকেও ডিঙাইয়া গেল, ইহা তাহার নিজের কানেও বাজিল। সে অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। আজও সাবিত্রী সমস্ত কাজকর্মে ব্যাপৃত থাকিয়া সারা দিন উৎকণ্ঠিত হইয়া রহিল। সতীশ যদি কালকের মতো আজও রাগ করিত, কিংবা একটা কথারও উত্তরও করিত, তাহলে ভালো হইত। কিন্তু সে কিছুই করিল না। গম্ভীর বিষণ্ণ মুখে যথা নিয়মে আহারাদি শেষ করিয়া পড়িতে চলিয়া গেল।
এবং ঠিক সময়ে ফিরিয়া আসিয়া নিস্তব্ধ হইয়া ঘরে বসিয়া রহিল। আড়ালে থাকিয়া সাবিত্রী সমস্তই লক্ষ্য করিতে লাগিল, কিন্তু কোনো রকম ছুতা করিয়াও আজ তাহার ঘরে ঢুকিতে সাহস করিল না। প্রত্যহ সন্ধ্যার পূর্বে সে নিজে গিয়া তাহার ঘর ঝাঁট দিয়া আসিত। আজ বেহারিকে পাঠাইয়া দিল এবং সন্ধ্যার সময় সেই গিয়া আলো জ্বালিয়া দিয়া আসিল। রোজ এই সময়টায় রাখালবাবুর ঘরে পাশার আড্ডা বসিত, আজও বসিল এবং ঘোর কলরব থাকিয়া থাকিয়া উত্থিত হইতে লাগিল। সামনের খোলা ছাদে কেহই ছিল না। সাবিত্রী এদিক ওদিক চাহিয়া তাহার সমস্ত সংকোচ জোর করিয়া সরাইয়া দিয়া নিঃশব্দ পদক্ষেপে সতীশের ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। সতীশ বিছানায় চিত হইয়া পড়িয়া বোধ করি 20 কাঠ গুনিতেছিল। উঠিয়া বসিল। ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আপনার আহ্নিকের জায়গা করে দেব? সতীশ বলিল, দাও। পুনর্বার সাবিত্রীকে নির্বাক হইতে হইল, কিন্তু কয়েক মুহূর্ত পরেই বলিয়া উঠিল, আচ্ছা লোকে কি বলবে বলুন তো? সতীশ কোনো উত্তর করিল না। সাবিত্রী বলিল, আপনি আমাকে থাকতে বললেন, কিন্তু নিজে কিরকম কাণ্ডটি করছেন বলুন দেখি। সতীশ গম্ভীরভাবে বলিল, আমি কোনো কাণ্ডই করিনি, চুপ করে আছি মাত্র। সাবিত্রী বলিল, এই চুপ করে থাকাটাই যে সবচেয়ে বিশ্রী। সবাই যখন চুপ করে নেই, আপনি তখন চুপ করে থাকলেই তো কথা উঠবে। ওটা কি স্বাদ? মুহূর্তকাল স্থির থাকিয়া বলিল, ওই যে খুঁচিয়ে ঘা করার একটা কথা আছে, আপনি ঠিক তাই করছেন। দোষ নেই, অথচ দোষী সেজে ঘরে বসে আছেন। এই নিয়ে 5 জনে কানাকানি করবে, হাসি কৌতুক করবে। এ যদি বা আপনার বরদাস্ত হয়, আমার তা হবে না। আমাকে দেখছি তাহলে নিতান্তই যেতে হবে। সতীশ মনে মনে অস্থির হইয়া বলিল, দোষ কি কিছুই করিনি? সাবিত্রী বলিল, না, একটু তলিয়ে ভেবে দেখুন দেখি, মনটা আপনিই পরিষ্কার হয়ে যাবে। আমার সম্বন্ধে আপনার মতো দোষ। সাবিত্রী আর বলিতে পারিল না। ধাবমান অশ্ব অকস্মাৎ গভীর খাদের মুখে আসিয়া তাহার 2 পা অগ্রসৃত করিয়া যেইভাবে প্রাণপণে রুখিয়া দাঁড়ায়, সাবিত্রী চলন্ত জিহ্বা ঠিক সেইভাবেই থামিল। তাহার এই আকস্মিক নিস্তব্ধতায় বিস্মিত সতীশ মুখ তুলিতেই চোখাচোখি হইল। নিজের লজ্জায় সাবিত্রী নিজেই মরিয়া গেল। সে যে এই কথাটাই বলিতে গিয়াছিল যে তাহার মতো নারীর সম্বন্ধে ওরূপ অপরাধে লজ্জার হেতু নেই। এই লজ্জাতেই তাহার চুল পর্যন্ত শিহরিয়া উঠিল। সতীশও কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সাবিত্রী থামাইয়া দিয়া বলিল, চুপ করুন, আপনিও বুঝুন, মিথ্যে তিলকে তাল করে কষ্ট পাবেন না। ও বেহারি, বাবুর আহ্নিকের জায়গাটা একটু শিগগিরি করে ধুয়ে দাও, আমি অনেকক্ষণ আসন নিয়ে দাঁড়িয়ে রয়েছি। বেহারি কি একটা কাজে এদিকে আসিতেছিল, তৎক্ষণাৎ জল আনিতে ফিরিয়া গেল। সাবিত্রী লাঞ্ছিত অভিমানের সুরে কহিল, আপনার ব্যবহারে আজ 2 দিন যে আমি উত্তরোত্তর কিরকম অতিষ্ঠ হয়ে উঠেছি, এই কি চোখ চেয়ে একবার দেখতেও পাচ্ছেন না? আশ্চর্য! তাহার এই দ্রুত এত কথা সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিবার অবকাশ সতীশের ঘটিল না। তবুও তাহার ভিতরকার গ্লানিটা যেন স্বচ্ছ হইয়া আসিল এবং পরক্ষণে ক্ষমাপ্রাপ্ত অপরাধীর ন্যায় অনুতপ্ত কণ্ঠে বলিল, কিন্তু তোমাকে কি অপমান করিনি? সাবিত্রী অধীর হইয়া বলিল, না বুঝলে আপনাকে আমি বোঝাবো কি করে? 100 বার 1000 বার বলছি, ওতে আমার মতো মেয়ে মানুষের কোনো অপমান হয়নি। আপনি দয়া করে সুস্থ হন, এইটুকু শুধু আপনার পায়ে আমি মিনতি জানাচ্ছি। প্রত্যুত্তরে সতীশ কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু সাবিত্রী তাহার 2 ভ্রু কুঞ্চিত করিয়া ইঙ্গিতে নিষেধ করিয়া তাড়াতাড়ি বলিয়া উঠিল, এই যে বেহারি। বেহারি ঘটিতে জল আনিয়া উপস্থিত হইয়াছিল।
সাবিত্রী তাহার হাত হইতে ঘটি লইয়া ঘরের একটা কোণ বেশ করিয়া ধুইয়া ফেলিয়া আঁচল দিয়া মুছিয়া সতীশকে উদ্দেশ্য করিয়া বলিল, যান, হাত পা ধুয়ে এসে কাপড় ছেড়ে সন্ধে করতে বসুন, কোষাকষি ওই কুলুঙ্গিতে আছে বলিয়া হাত দিয়া দেখাইয়া দিয়া সতীশের দুর্বিষহ হৃদয় ভারটা নিঃশেষে তুলিয়া লইয়া বেহারিকে সঙ্গে করিয়া ধীর পদে বাহির হইয়া গেল। সতীশ মন দিয়া সান্ধ্যকৃত সমাপন করিয়া উঠিয়া দেখিল ইতিমধ্যে কে নিঃশব্দে আসিয়া আসন পাতিয়া রাখিয়া তার খাবার রাখিয়া গিয়াছে। যদিও ঘরে আর কেহ ছিল না, তথাপি সে নিশ্চয়ই বুঝিল সে একা নহে। আসনে বসিয়া সে আস্তে আস্তে বলিল, এখন এত বেশি খেলে তো আর খেতে পারবো না। বাহির হইতে জবাব আসিল, খেতেও হবে না, বিপিনবাবুর ওখান থেকে নিমন্ত্রণ করে গেছে। সতীশ হাসিয়া ফেলিল, বলিল, যাও, জ্বালাতন করো না, আমি কোথাও যেতে পারবো না। সত্যি। সাবিত্রী আড়াল হইতে বলিল, সে কি হয়? বলে গেছেন কোথাও যেতে হবে, আপনি জানেন, এবং না গেলে তাদের সমস্ত পণ্ড হয়ে যাবে, গান বাজনা। হয় হোক বলিয়া সতীশ এ প্রসঙ্গ বন্ধ করিয়া দিয়া নিঃশব্দে আহার করিতে লাগিল, এবং শেষ হইয়া গেলে বিছানার শিওরে আলো তুলিয়া আনিয়া ভালো ছেলের মতো একখানি ডাক্তারি বই খুলিয়া চিত হইয়া শুইয়া পড়িল। কিন্তু সেদিকে কোনো মতেই মন দিতে পারিল না। তাহার দুশ্চিন্তামুক্ত মন বন্ধনমুক্ত ঘোড়ার মতো বিনা প্রয়োজনে সর্বত্র ছুটিয়া বেড়াইতে লাগিল। রান্নাঘরে তখন রান্না চাপাইয়া দিয়া বামুন ঠাকুর বেহারিকে দিয়া গাজা ডলাইতেছিল, এবং রাখালবাবুর ঘরের পাশার কোলাহল উত্তরোত্তর দুরন্ত হইয়া উঠিতেছিল। সতীশ ডাকিল, সাবিত্রী। সাবিত্রী তখনও চৌখাটের বাহিরে বসিয়াছিল। বলিল, আগে? সতীশ কহিল, বিপিনবাবুর নিমন্ত্রণে যাওয়া মহাপাপ। পাপ না বুঝে করেছি বটে, কিন্তু বুঝে করব না। সাবিত্রী বাহির হইতে প্রশ্ন করিল, পাপ কেন? সতীশ কহিল, আমি জানি কোন জায়গায় তার গান বাজনার আয়োজন চলছে, শুধু সেই স্থানটায় যাওয়াই একটা পাপের কাজ। বেশ তো, তেমন স্থানে নাই গেলেন। সতীশ উত্তেজিত হইয়া বলিল, নিশ্চয়ই যাব না, কিন্তু তারা যে সহজে আমাকে নিষ্কৃতি দেবে এমনও মনে হয় না। তাই তোমাকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি, কেউ যদি আসে ফিরিয়ে দিও, বলো আমি বাড়ি নেই, রাত্রে আসবো না, বুঝেছ? সাবিত্রী বলিল, বুঝেছি। সতীশ একটা কর্তব্য পালন করিয়া সুস্থভাবে নিঃশ্বাস ফেলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, কোথা দিয়ে জোলো হাওয়া আসছে সাবিত্রী, জানলাগুলো বন্ধ করে দাও। সাবিত্রী ঘরে ঢুকিয়া জানালা বন্ধ করিতে লাগিল। সতীশ এক দৃষ্টে চাহিয়া রহিল। চাহিয়া অকস্মাৎ কৃতজ্ঞতায় তাহার বুক ভরিয়া উঠিল। স্নিগ্ধ কণ্ঠে কহিল, আচ্ছা সাবিত্রী, তুমি নিজেকে নীচ স্ত্রীলোক বলো কেন? সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, সত্যি কথা বলবো না? সতীশ বলিল, এ কথা কিছুতেই সত্য নয়। তুমি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও আমি বিশ্বাস করব না। সাবিত্রী মৃদু হাসিয়া বলিল, কেন করবেন না? তা জানি নে, বোধহয় সত্যি নয় বলেই। নিচের মতো ব্যবহার তোমার নয়, কথাবার্তা নয়, আকৃতি নয়, এত লেখাপড়াই বা তুমি শিখলে কোথায়? সাবিত্রী অদূরে মেঝের উপর বসিয়া পড়িয়া আবার হাসিয়া বলিল, এত কত শুনি? সতীশ তাহাই ব্যাখ্যা করিতে খোলা বই একপাশে রাখিয়া হঠাৎ হা করিয়াই থামিয়া গেল। অদূরে বাহিরে অতি দ্রুত জুতার শব্দ শোনা গেল, এবং মুহূর্ত পরেই তাহার ঘরের অতি সন্নিকটে মত্ত কণ্ঠে গম্ভীর ডাক আসিল, সতীশবাবু। সতীশ বুঝিল
এ বিপিনের দল তাহাকেই ধরিতে আসিয়াছে। আর কোনো কথা ভাবিল না, বিবর্ণ মুখে ফস করিয়া ফু দিয়া আলো নিভাইয়া দিয়া শুইয়া পড়িল। অদূরে মেঝের উপর বসিয়া সাবিত্রী ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, ও কি করলেন? পর মুহূর্তেই অন্ধকার কবাটের সম্মুখে দুই মূর্তি আসিয়া খাড়া হইল। একজন কহিল, এই তো সতীশবাবুর ঘর। আর একজন কহিল, বেহারাটা যে বলল বাবু ঘরেই আছে। প্রথম ব্যক্তি রাগ করিয়া কহিল, ঘর তো অন্ধকার, ভদ্রলোকে কি কখনো সন্ধ্যার সময় বাসায় থাকে? তোমার যত। দ্বিতীয় ব্যক্তি তাহার উত্তরে অস্ফুটে কি একটা বলিয়া পকেট হাতড়াইয়া দেশলাই বাহির করিয়া অনিশ্চিত কম্পিত হস্তে আলো জ্বালাইতে প্রবৃত্ত হইল। বিছানার মধ্যে সতীশের দেহের রক্ত জল হইয়া গেল। সে বিলাতি কম্বলটা আগাগোড়া মুড়ি দিয়া ঘামিতে লাগিল এবং অন্ধকার মেঝের উপর সাবিত্রী লজ্জায় ঘৃণায় কাঠ হইয়া বসিয়া রহিল। দীপ শলাকা জ্বলিয়া উঠিল। এই যে এইখানে বসে কে হে? প্রথম ব্যক্তি ঘরে ঢুকিয়া সন্ধান করিয়া আলো জ্বালিতেই সাবিত্রী উঠিয়া দাঁড়াইল। দ্বিতীয় ব্যক্তি একটুখানি সরিয়া দাঁড়াইয়া প্রশ্ন করিল, সতীশবাবু কোথায়? সাবিত্রী নিঃশব্দে বিছানা দেখাইয়া বাহির হইয়া গেল। সে চলিয়া যাইতেই মাতাল দুইজন অট্টহাসি জড়িয়া দিল। সে হাসির শব্দ ও অর্থ সাবিত্রীর কানে গিয়া পৌঁছিল এবং কম্বলের মধ্যে সতীশ বারংবার নিজের মৃত্যু কামনা করিতে লাগিল।